আমাদের বিল্ডিংয়ের নিচতলায় এক অদ্ভুত মহিলা থাকতেন। যেদিন থেকে আমাদের বিল্ডিংটা ভাড়া নিয়েছেন সেদিন থেকেই তাদের ঘরে কেউ যায় না, আর তারা কারোর সাথে কথাও বলে না। খুবই অদ্ভুত ধরনের আচরণ সবার সাথে করে। দরজা কখনো খুলতে দেখিনি, কখন বের হয় কখন ঢোকে সেটাও আমি কখনো দেখিনি। আজকে প্রায় 6 মাসের ওপরে আমাদের বাসায় থাকছে। হঠাৎ করেই মা একদিন বললেন কি যে, এই খাবারগুলো তোর নিচের তলার আন্টিদেরকে দিয়াই। ওই আন্টির সাথে শুধুমাত্র মায়ের কয়েকদিন কথা হয়েছে, মার সাথেও ঠিকমতো কথা বলে না। যখন যায় দরজা থেকেই মাকে ফিরিয়ে দেয়। আমি মাকে বললাম কি যে, আমি সেখানে যেতে পারবো না, তুমি যাও। ওই আন্টিটা খুবই অদ্ভুত। মাঝে মধ্যে যখন রাস্তায় দেখা হয় তখন কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায়, মনে হয় সবসময় ভয় পেয়ে আছে, এরকম লাগে আমার কাছে। আমি মা যেতে পারবো না, তুমি যাও। মা আমাকে বললো, আরে দিয়াই না, খাবারগুলো দিয়াই, আমি কাজ করতেছি দেখতেছিস না। এক প্রকার মায়ের জোরাজোরিতেই নিচতলায় গেলাম, গিয়ে দরজায় ঢোকা দিলাম। মফস্বল শহরের একটা জায়গায় আমাদের বাড়ি, আশেপাশে কোনো বিল্ডিং নেই। এই জায়গাটা একটু শুনশান। 3 তলা বাড়ি, আমরা দোতলায় থাকি। নিচতলায় ওই মহিলাটা থাকেন, পাশের ফ্ল্যাটে আরেক মহিলা থাকেন। 3 তলার একটা ফ্ল্যাট খালি আর একটা ফ্ল্যাটে ভাড়াটিয়া আছেন। এরকম করেই বছরের পর বছর চলছে। এনারা অনেক পুরানো, শুধুমাত্র এই মহিলাটা 6 মাস যাবৎ এখানে আছে, তবে কারোর সাথে কথা বলে না। আমি খাবারগুলো নিয়ে মহিলাটার দরজায় গিয়ে কড়া নাড়লাম। প্রথমে তো কেউ দরজা খোলেনি, ভাবলাম হয়তো ভেতরে কেউ নেই, কিন্তু পরবর্তীতে দরজা খুলল। দরজা খোলার পরে আমাকে জিজ্ঞেস করলো কে। আমি বললাম কি যে, আন্টি আমি ওপরে ভাড়াটিয়ার মেয়ে পিঙ্কি। তখন বললো কি যে, কি চাই? মানে কেউ কারোর সাথে এরকমভাবে কথা বলে সেটা আমার বিশ্বাস হয় না। আমি বললাম কি যে, আন্টি ওই যে আম্মা কিছু খাবার দিয়ে পাঠিয়েছে। তখন সেই মহিলাটা বললো কি যে, লাগবে না, নিয়ে যাও। মানে এরকম কড়া ভাষায় কেউ যে কথা বলতে পারে সেটা আমার বিশ্বাস হয় না। আমি বললাম কি যে, আপনি যদি এগুলো না নেন আম্মা আমাকে উপরে গেলেই বকবে, মারতেও পারে, প্লিজ আন্টি নিয়ে নেন না। সে বললো কি যে, আচ্ছা ঠিক আছে দাও। তাই বলে সে মুখের উপর দরজা লাগিয়ে দিল। এরকম অদ্ভুত মহিলা আমি আমার জীবনে কখনো দেখিনি। এর পরের দিন আবার একদিন মা বললো কি যে, এই জিনিসটা তোর নিচের তলার আন্টিকে দিয়াই তো। বাসায় কোনো কিছু ভালো রান্না হলেই আম্মু ওদেরকে দিয়ে আসতো, কারণ আম্মু শুনতে পেরেছে যে ওদের নাকি বাবা নেই, মহিলার স্বামী নেই, মহিলা নিজেই কাজ করে সন্তানদেরকে খাওয়ায়। সেই সিম্প্যাথি থেকে তাদেরকে খাবার দিয়ে আসে। তবে আমি চিন্তায় আছি কবে আবার ভাড়া না মওকুফ করে দেয়। আমার মা বাপ যেরকম এরকমই করে বেড়ায়। আমি এরকম মাসে 2-3 বার তার বাসায় যেতে লাগলাম, তবে সে গেট থেকে আমাকে বিদায় করে দিত, কথা বলতো না। একদিন আমার মনে মনে খটকা লাগলো যে আমি তো এই মহিলার বাসায় যাবই এবং গিয়ে এর সাথে কথা বলবো, দেখি ঘরের ভিতরে কি লুকিয়ে রেখেছে, কাউকে ঢুকতে দেয় না, কোনো ইলিগাল কাজ করে না তো আবার। সেটা দেখার জন্যই আমি জোরপূর্বক তার ঘরের মধ্যে ঢুকে গেলাম। দেখলাম তার ঘরের মধ্যে ঢুকতেই তার বাচ্চাগুলো খুবই অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার 2টো বাচ্চা ড্রয়িং রুমে বসেই খেলা করছিল এবং আমরা যখন ঢুকেছি তখন খুবই ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং মহিলাটা তখন আমার পেছনে দাঁড়িয়েছিল। তখন সেই 2টো বাচ্চা এক দৌড়ে সেখান থেকে গায়েব হয়ে গেল। মানে এত দ্রুত দৌড়ালো যে সেকেন্ডের মধ্যেই তারা ঘরের মধ্যে ঢুকে গেল। মানে আমি চোখের পলক ফেলতেই চলে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। আমি মহিলাটার সাথে তখন কথা বলছিলাম, বললাম আন্টি আপনি এমন করেন কেন, আমাদের সাথে কথা বলতে পারেন না? সারাদিন একা একা ঘরের মধ্যে থাকেন। ঘরের ভেতরটা একটু ভালো মতো দেখতে লাগলাম, খুবই অদ্ভুত দেখতে। আমার কাছে মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ একজন আছে এবং কেউ আমাকে ফলো করছে, কারণ আমি কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। পেছন দিকে তাকিয়ে দেখি কেউই নেই। আন্টি তখন রুম থেকে বেরিয়ে এসে বলল, তুমি এখনো এখান থেকে যাওনি, দ্রুত বেরিয়ে যাও, না হলে কিন্তু তোমাকে আমি বের করে দিব, জোরপূর্বক বের করে দিতে বাধ্য হব। আন্টি আমার পেছনের দিকে বারবার তাকাচ্ছিলেন, মনে হচ্ছিল যে পেছনে কেউ একজন আছে। আমি তাকে বললাম কি, আন্টি আপনি এত ভয় পাচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তাই বলে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম এবং আন্টি ঘরের দরজা বন্ধ করে দিলেন। এর কিছুক্ষণ পর শুনলাম আন্টির চিৎকার ঘরের ভেতর থেকে। আমি ভাবলাম কোনো একটা সমস্যা তো এই ঘরের মধ্যে আছে এবং আন্টির সাথে, কারণ এখানে ঢুকে যা দেখতে পেলাম তাতে বোঝাই যাচ্ছিল। আমি বিষয়টা আমার বাবাকে বললাম। বাবা বলল, কি বলিস, উনি তো ঘর থেকে খুব একটা বের হয় না,
ঘরে বসেই ফ্রিল্যান্সিং না কি যেন করে সেটাই বলল আমাকে। ওই থেকেই সংসার চলে। কিন্তু এমনটা কেন হবে? আর ওনার ঘরে তো কোনো পুরুষ মানুষ থাকে না। তুই কোন পুরুষ মানুষের কথা শুনছিস? আব্বু বিষয়টা শুনে বলল কি যে, না না, তুই ভুল শুনেছিস, ওনার এরকম হতেই পারে না, উনি খুব ভদ্র মহিলা। আমি আব্বুর কথা বললাম কি যে, হ্যাঁ হতে পারে, আমি কানে হয়তো ভুল শুনছি। কিন্তু আমি আব্বুকে এই কথা বললেও আমি পরবর্তীতে ওই বাসার দিকে নজর রাখতে শুরু করলাম। হঠাৎ করেই একদিন সন্ধ্যাবেলা হুজুর আন্টির কাছ থেকে কোরআন শরীফ পড়ে ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমার হাতেই কোরআন শরীফ ছিল। তখন আমি ঘরের দরজায় টোকা দিলাম। টোকা দেওয়ার সাথে সাথেই আন্টি দরজা খুলল এবং আমি জোরপূর্বক প্রতিবারের মতো ঘরের ভেতরে ঢুকে গেলাম। আন্টির সাথে সাথে বলল, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার বিপদ হবে। আমার হাতে কোরআন শরীফ দেখে আন্টির চোখ যেন একটু ঝকমকিয়ে উঠল। সে আমাকে বলল, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, যেভাবেই হোক আমাকে এখান থেকে বাঁচাও, না হলে আমি মারা যাব। তোমার হাতে কোরআন শরীফ আছে, এটা আমার কাছে দাও। তখন আন্টি জোর করে কোরআন শরীফটা শক্ত করে জড়িয়ে ধরলেন। আন্টি আমাকে বললেন যে আমি খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমি তখন বললাম, সেটা আমি বুঝতে পেরেছিলাম যে আপনি কোনো বিপদের মধ্যে আছেন, কিন্তু কি ধরনের বিপদ, আর আপনি কেনই বা আমাদেরকে সাথে এরকম করেন? আন্টি তখন বলল কি যে, আমি আসলে তোমাদের সাথে এরকম করতে চাই না, তবে কেন যেন হয়ে যায়। তবে আজ পর্যন্ত আমি কাউকে এরকম সাহস করে ঘটনাটা বলতে পারিনি, কারণ যখনই বলতে গিয়েছি তখনও ওই জিনিসটা আমার সাথে ছিল এবং আমার দিকে খুব কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এর আগে আমি যতবারই যাদেরকে বলতে গিয়েছি তাদেরই কোনো না কোনো ক্ষতি হয়েছে এবং তারা নির্ঘাত কেউ একজন তাদের বাড়িতে মারা গিয়েছে। আমি চাই না যে তোমাদের বাড়িতে মারা যাক, তবে তোমরা খুব ধার্মিক এবং মুসলিম পরিবার, আশা করি ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার বাবাকে আমি খুব কাছ থেকে চিনি এবং আমার যতটুকু মনে হয়েছে যে তোমাদের জানানো উচিত বিষয়টা। তবে আমি তোমাদের ক্ষতির কারণ হতে চাই না। যদি তুমি না শুনতে চাও তাহলে আমি তোমাকে বলবো না। আন্টির কথা শুনে বললাম কি যে, হ্যাঁ আন্টি বলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি বলেন, আপনি নির্ভয়ে বলেন। আন্টি তখন বলল, এটা আমার জীবনের সেই সময়কার ঘটনা যখন আমি যুবতী। তখনকার দিনে আমার অভ্যাস ছিল রাত্রেবেলা নাপাক হয়ে ঘুমানোর, কারণ আমার ওই জিনিসগুলো ভালো লাগতো। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। নাপাক হয়েই আমি ঘুমিয়ে পড়তাম, নিজেকে ঠিকমতো পরিষ্কার করে নিতাম না। হঠাৎ করেই একদিন রাত থেকে লক্ষ্য করলাম রাত্রেবেলা কেউ একজন আমার চাদরগুলো টেনে নিয়ে যায় এবং টেনে আমাকে খুব বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে। এটা আমি কিছুদিন পর থেকে লক্ষ্য করলাম, যেদিন থেকে মধ্যরাতে আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে দেখতাম কি যে কেউ আমাকে খুব বাজেভাবে স্পর্শ করছে এবং আমার ওই জায়গায় স্পর্শ করছে। আমি খুবই ভয় পেয়ে উঠে যেতাম। দেখতাম আমার ঘরের ভেতরে কেউই নেই। কি ব্যাপার, ঘরের ভেতরে কেউ নেই, তাহলে আমাকে স্পর্শ করছে কে? জিনিসটা দিন দিন আস্তে আস্তে বাড়তে লাগলো। কিভাবে বাড়তে লাগলো? কিছুদিন পর লক্ষ্য করলাম কেউ জোর করে আমার জামা কাপড় খুলছে এবং সেটা আমি কোনোভাবেই আটকাতে পারছি না। আমাকে খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। এর পরবর্তীতে প্রতিদিনই এই ঘটনা আমার সাথে হতে লাগলো। একদিন হঠাৎ লক্ষ্য করলাম কেউ জোরপূর্বক আমার সাথে সঙ্গম করছে, শারীরিক সম্পর্ক করছে। আমি ভীষণ চিৎকার দিতে গিয়েও আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি ওই দিন রাত্রেবেলাও নাপাক ছিলাম এবং সেদিন রাত্রেবেলা আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটতে শুরু করে। কেউ একজন আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না, খুবই অদৃশ্যমান। সে যখন আমার সাথে এগুলো করছিল তখন আমার খুবই ভালো লাগছিল, যার কারণে আমি তাকে শুরুতে কিছু বলিনি এবং আমার খুবই ভালো লাগছিল বিদায় আমি তাকে ওরকমভাবে জাজও করতে চাইনি। কিন্তু বিপত্তি ঘটল কিছুদিন পর থেকে, যখন সে আমার উপর রীতিমতো অত্যাচার করা শুরু করলো। শুরুতে বিষয়টা খুব ভালো লাগলেও পরবর্তীতে আমার কাছে বিষয়টা বিদঘুটে হয়ে ওঠে। আমাকে অত্যাচার করতে শুরু করে। এক পর্যায়ে সে সারা রাত ভরেই আমার সাথে এগুলো করত এবং আমি ব্যথায় কাতরাতাম। তাকে বললেও কোনো কিছু শুনতো না। কাকে বলবো আমি? সে তো সম্পূর্ণ অদৃশ্য, তাকে দেখা যায় না। সে আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। এই বিষয়গুলো যে আমি আমার বাবা মাকে বলবো সেটাও আমি বলতে পারতাম না। এরপরে বেশিরভাগ দিনই রাত্রেবেলা আমি সূরা কেরাত এবং আয়াতুল কুরসি পড়ে ঘুমাতাম। আমি রাত্রেবেলা নাপাক হয়ে ঘুমানো বন্ধ করে দিলাম এবং রাত্রেবেলা ঘুমানোর সময় দোয়া কালাম, আয়াতুল কুরসি, সূরা কেরাত পড়ে তারপরে ঘুমাতাম। কিছুদিন আমার এই সমস্যা হয়নি, কিন্তু একদিন হঠাৎ করেই সকালবেলা উঠে আমার ভীষণ বমি বমি ভাব হতে লাগলো। আমি বমি করছিলাম, প্রায় দিনই আমার এমন হতে লাগলো
এবং শরীর খুবই খারাপ লাগতো। তখন আমি প্রেগনেন্সি টেস্ট করে দেখলাম কি যে আমি প্রেগনেন্ট। কিভাবে প্রেগনেন্ট হয়ে গেলাম? আর ওই জিনিসটা কি ছিল? জিন ছিল একটা, আর আমার পেটে কি জিনের বাচ্চা তাহলে? আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি আমার এক বন্ধুর কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম একটা ওষুধ আছে, সেটা খেলে নাকি বাচ্চা পড়ে যায়। আমি কাউকে কিছু না জানিয়ে সেই ওষুধ কিনে খেলাম, কিন্তু কোনো কাজ হলো না, আমার বাচ্চা পড়ল না। আস্তে আস্তে পেট ফুলতে লাগলো। মানুষের বাচ্চা সাধারণত 9 মাস বা 10 মাসে জন্ম হয়, কিন্তু আমার বাচ্চা 5 মাসেই জন্ম হয়ে গেল। এবং সেই বাচ্চা দেখতে খুবই অদ্ভুত। যতদিন পর্যন্ত এই বাচ্চা আমার পেটে ছিল ততদিন পর্যন্ত এরকম কোনো জিনের আনাগোনা আমি আমার আশেপাশে পাইনি। আমার বাচ্চা যখন জন্ম দিলাম তখন আমি বাড়ি ছাড়া তখন থেকেই, যখন আমি প্রেগন্যান্ট। কারণ আমি কাকে মুখ দেখাবো? আমার বাবা মাকে তো কখনো মুখ দেখাতে পারবো না। আমার সাথে এমনটা ঘটেছে, তাদেরকে বললে তারা বিশ্বাসও করবে না। তারা নিশ্চয়ই বলবে যে কোথায় মুখ কালা করে এসেছি। আর এত পরিমাণ ওষুধ খেয়েছি যে এটা বের হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা বের হয়নি। এটা আমার দুর্ভাগ্য না কি আমি জানি না। পরবর্তীতে আমার বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে এবং আমি একা একা বসবাস করতে থাকি। জিনটা প্রতিদিন রাত্রেবেলা আমার কাছে আসতো। আগে তো সে অদৃশ্য হয়ে আমার সাথে এগুলো করতো, পরবর্তীতে সে দৃশ্যমান হয়ে আমার সাথে এগুলো করা শুরু করে। এবং আমি তাকে অনেক বুঝিয়েছি, আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করে দিন, আপনি আমার সাথে দয়া করে এগুলো করবেন না। কিন্তু ততদিনে আমার অলরেডি তার সন্তান একটা এসে গিয়েছে এবং আরেকটা আমার পেটে এসে গিয়েছে। মোট 2টো সন্তান। সেই সন্তানটা বড় হয়ে গিয়েছে। আমি যেখানেই থাকতাম না কেন সব ভরণ পোষণ সেই দিত। খাবার লাগলে সে খাবার দিয়ে যেত, বাচ্চাদের যা কিছু লাগতে সবকিছু সে দিয়ে যেত। খাবার দাবার ভরণ পোষণের কোনো কমতি রাখেনি সে কখনো। তবে প্রত্যেকদিন রাত্রেবেলা এসে সে আমার সাথে এগুলো করে। বিষয়গুলো খুবই জঘন্য, আমার চাহিদার তুলনায় খুব বেশি করে, যা কিনা আমার জন্য যন্ত্রণাদায়ক। এগুলো প্রায় বিগত 13 বছর ধরে সহ্য করে আসছি এবং এখন আর সহ্য হয় না। এর আগে যে বাড়িতে ছিলাম সেই বাড়িওয়ালাকে আমি কথাগুলো বলেছিলাম এবং পরের দিন সেই বাড়িওয়ালার লাশ সেই বাড়ির ছাদে পাওয়া যায়। এটা নিশ্চয়ই সে করেছে। তুমি সেদিন যখন প্রথম দিন আমাদের ঘরে এসেছিলে, সে প্রথম দিন সে তোমার পেছনে দাঁড়িয়েছিল এবং সে আমাকে ইশারা করছিল একে যেতে বলতে, না গেলে সে তোমাকে মেরে ফেলবে এরকম হুমকিয়ে দিচ্ছিল। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, কারণ সেগুলো কি বলছে, এগুলোকে বিশ্বাস করার মতো? আমি তখন বললাম কি যে সে কি এখনো আমার আশেপাশে আছে? আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, প্লাস আমি খুব ভয় পেয়ে গিয়েছি। তখন ওই আন্টিটা বলল কি যে না, এখন তোমার আশেপাশে নেই। যখন আমার আশেপাশে কোরআন শরীফ থাকে বা আমি পাক পবিত্র থাকি তখনও আমার আশেপাশে আসতে পারে না। কিন্তু আমার ঘর খুঁজে দেখো, কোথাও এগুলো নেই। ও কাউকে দিয়ে এগুলো ফেলে দিয়েছে। আমার ঘরে এরকম কোনো কিছু পাবা না। আমি সাথে সাথে আন্টিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে উপরে গেলাম এবং আব্বাকে বললাম কি যে এরকম একটা জিন আন্টির সাথে এরকম করে। সম্পূর্ণ ঘটনা বলিনি, তবে কিছু আংশিক বলেছি। আব্বা বলল কি যে কি বলো, এগুলো তো মাকরুক জিন। এই জিনগুলো যাদের উপর একবার ভর করে তাদের জীবনটাকে নষ্ট করে দেয় এবং এরা সবসময় জিনায় লিপ্ত হয়। এই জিন তোমার উপর ভর করেছে, তুমি আগে বলবো না আমার কাছে? এই জিনকে তো ভয়ানক শাস্তি দিতে হবে। আর এইসব জিন যদি কারোর উপর একবার ভর করে তারা খুব সহজে ছেড়ে যেতে চায় না। তারা চাইলে যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। এগুলো বলা বলি করছিলাম, ঠিক তখনই আমাদের ঘরের জিনিসপাতি ভাঙচুর শুরু হলো। আমার আব্বাজান আবার এই বিষয়গুলো খুব ভালো পারতেন। তখন তিনি দোয়া কালাম পড়তে লাগলেন এবং জিনটা জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ছোট ভাই রিঙ্কু সেও এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে চিৎকার করে আমার কাছে এসে জড়িয়ে ধরল আমাকে। আমি ভয়ে প্রায় কান্নাই করে দিচ্ছিলাম, কারণ এরকম দৈব্য কণ্ঠ আমি আমার জীবনে কোনোদিন শুনিনি। খুবই 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 বিশ্রী শব্দ, এবং সে এত জোরে চিৎকার করছিল যে চিৎকারের শব্দে কান ফেটে যাবে। আমার আব্বা জোরে জোরে সূরা কিরাত এবং দোয়া দুরূদ পড়তে লাগলেন। তখন সেই জিনটা বলছিল, আমাকে ছেড়ে দে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর এখানে কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দে। তখন আব্বা বললেন কি যে তোকে আমি বিশ্বাস করি না, তুই যে ফিরে আসবি না তার গ্যারান্টি কি? তখন ওই জিনটা বলল কি যে আমি আর আসবো না, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আর আসলে তো আপনারা এর পরে আমাকে মেরে ফেলবেন সেটা আমি জানি। আমি আর কোনোদিন এখানে আসবো না, আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করে দিন। এটা বলেই আব্বাজান যখন তাকে ছেড়ে দিলেন তখন সে আমাদের ঘরের দক্ষিণের জানালা ভেদ করে বেরিয়ে গেল। যাওয়ার সময় জানালার কাজগুলো ভেঙে গেল। ওই আন্টি তখন অজ্ঞান হয়ে গেলেন।
আব্বা তখন বললেন, যাক আলহামদুলিল্লাহ, তার ওপর থেকে কালো ছায়া কেটে গিয়েছে, এখন সে সবকিছু থেকে নিরাপদ। এর 2 ঘন্টা পরে আন্টির জ্ঞান ফিরল। আন্টি এদিকে ওদিকে তাকাচ্ছে এবং সে বলছে তার সন্তানরা কোথায়, এবং সে ভয়ে কান্না করছে, ও আমাকে মেরে ফেলবে, ও আমার উপর অত্যাচার করে, ও আমাকে মেরে ফেলবে। আব্বাজান তখন বলল কি যে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, ও চিরতরের মতো তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমার কাছে আর কোনোদিন আসতে পারবে না। আন্টি তখন বলল কি যে আমার ছেলে মেয়ে দুটো কোথায়? আমি এবং আব্বাজান নিচের ঘরে গেলাম। নিচের ঘর তন্ন তন্ন করে খুঁজেও ছেলে মেয়ে দুটোকে কোথাও খুঁজে পেলাম না। আব্বাজান তখন সব বুঝতে পারলেন। ফিরে এসে বললেন, জিনটা তার ছেলে মেয়ে দুটোকে নিয়ে গিয়েছে, ওই ছেলে মেয়ে দুটোকে হয়তো আর কোনোদিন ফিরে পাবে না। তবে একটা অভিশাপ থেকে তো মুক্ত হয়েছ, সেটাই শুকরিয়া আদায় করো। আজকে থেকে নামাজ কালাম আদায় করবে এবং সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবে। যেসব মানুষরা অপবিত্র থাকে এবং আল্লাহ খোদার নাম নেয় না, তাদের সাথে এরকমই হয়। সেহেতু এই ভুল থেকে এখন থেকে শিক্ষা নাও। আন্টি প্রায় বারান্দায় বসে বসে কান্না করত, কারণ সে তার ছেলে মেয়ে দুটোকে হারিয়েছে। ছেলে মেয়ে দুটো দেখতে খুব বেশি সুন্দর ছিল, তবে খুব রহস্যময়ও ছিল। আমি যখন জানতে পারলাম এই দুটো জিনের সন্তান, তখন তো আমার আকেল গরম অবস্থা, কারণ এই দুটোর সাথে আমি খেলা করেছি এবং দুটো জিনের সন্তানের সাথে আমি খেলা করেছি, তারাও তো জিন ছিল। বিষয়টা ভাবলে এখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আশেপাশে কারো জীবনের ঘটনা যদি আপনারা জেনে থাকেন, আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন। ইমেইলের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই সাথে আমাদের ফেসবুকেও লিখে জানাতে পারেন, সেটার লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করুন।